প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ওনার দাদার ছিল 4 ছেলে ও 3 মেয়ে। সবার বড় ওনার 2 কাকা, তারপর ওনার 2 ফুফু, তারপর ওনার বাবা এবং ছোট চাচা, এবং সবার ছোট হচ্ছে ওনার ছোট ফুফু। সবাই একটু মাথায় রাখবেন, সবার ছোট ওনার ছোট ফুফু। তো আর ওনার ছোট ফুফু যখন জন্মগ্রহণ করেন তখনই ওই ঘটনাটি ঘটেছিল। ওনার দাদা ছিলেন খুবই দরিদ্র। ওনার দাদার 2টি বলদ ছিল, বলদ বলতে গরু, হাল চাষের জন্য। তো সেগুলো দিয়ে অন্যের জমিতে তিনি হাল চাষ করতেন, অনেক কষ্টে তার দিন কাটত। আর এই কারণে ওনার বড় 2 চাচাকে ওনাদেরই গ্রামের এক হিন্দু পরিবারে পেটে ভাতে কাজে লাগিয়ে দেন। তারা ওই বাড়িতেই থাকতো, খাওয়া দাওয়া করতো, খুব দরকার না হলে বাসায় আসতো না। আর তখন ওনার বড় ফুপুর বিয়ে হয়েছে মাত্র 6 মাস হবে। তখনকার সময় খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত। আর ওনার ফুপুর যখন বিয়ে হয় তখন তার বয়স ছিল 12 কি 13 বছর। আর বিয়ে না দিয়েই উপায় কি, বিয়ে দিলে তো অন্তত বাড়ির একজন খানেওয়ালা কমবে, এই চিন্তা করেই বিয়ে দিয়েছিল, কারণ তাদের আর্থিক খুব অসুবিধা ছিল। তো যাই হোক, ওনার দাদা বলদ দিয়ে হাল চাষের পাশাপাশি কবিরাজিও করতেন। ওনার দাদা ছিলেন অত্র গ্রামে, শুধু ওই গ্রামে না, আশেপাশে প্রায় 10 গ্রামের মধ্যে নামকরা কবিরাজ। আর ওনাকে সবাই খুব সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসতো। এর পিছনে কারণ হলো ওনার দাদা কখনো কারো ক্ষতি করেননি, শুধু মানুষের উপকারী করতেন। আর এত অভাবে ছিলেন যে অভাবে পড়ে নিজের মেয়েকে খুব দ্রুত বিয়ে দিতে হয়েছিল। কিন্তু তারপরেও এই মানুষের উপকার করে, কবিরাজি করে, কারো কাছ থেকে একটা টাকা তো দূরের কথা, একটা পয়সা উনি কারো কাছ থেকে নেননি। আর এই কারণেই সবাই তাকে ভালোবাসতো, সম্মান করত, শ্রদ্ধা করত। ওনার দাদাকে অনেকেই বলতো যে আচ্ছা, ভালোর সাথে যদি কিছু মন্দ করে তাহলে ক্ষতি কি, কিছু টাকা ইনকাম হলো আর পরিবারও ভালো করে চললো। কিন্তু ওনার দাদা সাফ সাফ জানিয়ে দিতেন যে আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করি, আর আমার মৃত্যু অবধি আমি কখনোই কারো ক্ষতি করব না। ওনার দাদা জিন ভূত ছাড়ানো, বান মারলে সেটা কাটানো, কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা হতো, আল্লাহর ইচ্ছায় তিনি সেটা ভালো করতে পারতেন। আর ওনার দাদার কাছে যে যেই সমস্যা নিয়ে আসতো, আল্লাহর অশেষ রহমতে সেটা ভালো হয়ে যেত। আল্লাহ ওনার দাদার হাতে একদম জোশ ঢেলে দিয়েছিলেন, এই জন্যই ওনার দাদার অনেক নাম ডাক ছিল। ওনার দাদা অনেক বড় কবিরাজ ছিলেন, তা তো আপনারা শুনেই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। তো ছোট্ট যে 2টি ঘটনার কথা বলেছিলাম, আগে তো বর্ণনা দিলাম, এখন ছোট্ট 2টি ঘটনা শুরু করতে যাচ্ছি। তো এই ঘটনাগুলো উনি ওনার বাবার মুখ থেকে শুনেছেন। একবার ওনার বাবা এবং ছোট চাচা নৌকা নিয়ে স্থানীয় বাজারে ধান ভাঙাতে গিয়েছিলেন। তারা বিকেলের দিকে রওনা দিয়েছিলেন, আর ধান ভাঙিয়ে আসতে আসতে রাত হয়ে যায়। তো বাজারে যাওয়ার সময় পথিমধ্যে পরে খালের পাশে একটা অনেক বড় বাঁশঝাড় আর মোটা সোটা কয়েকটা চালতা গাছ। তো যখনই বাঁশঝাড়ের কাছাকাছি এসেছে, তখন তারা দেখতে পায় চালতা গাছ থেকে মানুষের মতো কে যেন চালতা নৌকার এপাশ থেকে ওপাশ ছুড়ে মারছে, কিন্তু তাদের শরীরে লাগছে না। আর ওই বাঁশঝাড় সেটা একবার মাটিতে নুয়ে পড়ছে, আবার উপরে উঠছে। তখন কিন্তু এরকম বাতাস ছিল না, আর প্রচন্ড ঝড় না হলে কিন্তু এরকম হওয়ার কথা নয়, কিন্তু তখন বাতাসের উপস্থিতিই নেই, ওইরকম মানে গাছ হেলে পড়ার মতো। তো এই দৃশ্য দেখে ওনার ছোট চাচা অনেক ভয় পায়, আর ওনার বাবাকে বলে, মিয়া ভাই, ওইটা কে আমাদের চালতা মারছে? তো ওনার বাবা ছোট হলেও বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। তখন ওনার বাবা বলে, আরে এটা তেমন কিছু না, বানর দেখছিস না, বানর, আমাদের বাড়ির আশেপাশে তো অনেক বানর থাকে, এগুলো তো সেই বানর। তখন ওনার বাবা মনে মনে দোয়া দুরুদ যা মানে পারতো আর কি, সেগুলো পড়ছিলেন এবং বাসায় চলে আসেন। বাসায় এসে সব কথা ওনার দাদাকে বলেন, মানে ওনার বাবার যিনি বাবা, তো তাকে বলেন। তখন ওনার বাবার বয়স ছিল 8 বছর, আর ওনার ছোট চাচার বয়স ছিল 5 থেকে 6 বছর। তখন এই কথা শুনে ওনার দাদা বলেন যে আগামীকাল সন্ধ্যায় তোরা আমার সাথে ওই চালতা গাছের কাছে যাবি, যেখানে তোদের চালতা মেরেছে। পরের দিন যেই বলা সেই কাজ, তো তারা সেখানে যান। গিয়ে ওনার দাদা সেই চালতা গাছের নিচে গিয়ে চালতা গাছকে উদ্দেশ্য করে বলতে থাকেন যে, কালকে আমার ছেলেদের ভয় দেখাইছিস কেন? তুই জানিস না ওরা আমার ছেলে? তোরে ভালোভাবে বলে গেলাম, আবার যদি কোনোদিন ওদের ভয় দেখানোর চেষ্টা করিস তাহলে তোর কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। ওরা যখন এই রাস্তা দিয়ে চলাচল করবে, ভুলেও ওদেরকে বিরক্ত করার কথা মাথায় আনবি না। তো এইভাবে ওনার দাদা হুমকি দিয়ে চলে যান। তো এরপর থেকে কখনোই
ওনার বাবা এবং চাচাকে কেউ আর কোনোদিনও ভয় দেখান নাই। এখনো সেই ছোট্ট খালটি আছে, সেই বাঁশঝাড়ও আছে, তবে আগের মতো অত ঘন বাঁশ নেই, আর চালতা গাছগুলো নেই, কারণ মারা গিয়েছে সেগুলো। তো আরেকবার কি হয়, ওনার বড় ফুপু তখন 2 মাসের অন্তঃসত্ত্বা, তখন ওনার দাদাকে বলছে যে তুমি এত মানুষের জিনভূত ছাড়াও এত মানুষের উপকার করো, ঝাড়ফুঁক করো, তোমার মেয়ে অন্তঃসত্ত্বা, যদি কোনো অশরীরী তোমার মেয়ের উপর ভর করে বা ক্ষতি করতে চায় তাহলে কি হবে, তুমি এক কাজ করো, তুমি ওদের বাড়িতে গিয়ে ঝাড়ফুঁক করে দিয়ে আসো। তো ওনার দাদা চিন্তা করেন আসলে তো তাই, যে এত মানুষের উপকার করি, নিজের মেয়ের যদি কোনো সমস্যা হয় তাহলে মানুষ কি বলবে, যে সকলের উপকার করো, নিজের পরিবারের লোকদেরকে তোমরা ট্যাকেল দিতে পারো না, তাহলে তো যেতেই হবে। আসলে উনি সময় খুব কম পেতেন, কারণ অন্যের জমিতে হাল চাষ করতেন, দিন আনা দিন খাওয়া আর কি, এমন একটা অবস্থা, এই জন্য সময় বের করতে পারতেন না। কিন্তু যেহেতু নিজের মেয়ের এই অবস্থা, এই কারণে উনি চিন্তা করেন যে যাই, দ্রুত যাই। তো উনি কি করেছেন, ওই দিন তো দ্রুত মাঠের কাজ শেষ করে ওই মেয়ের বাড়িতে রওনা দিয়েছেন। তো মেয়ের বাড়িতে গিয়েছেন সন্ধ্যারও পরে, আর মানে ওনার যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন তার ফুপু বাড়ি, বড় ফুপু, আর ওই বড় ফুপুর বাড়ি ছিল থৈরগাঁও নামক এক গ্রামে। যারা স্থানীয় আছেন তারা অবশ্যই থৈরগাঁও গ্রামটা চিনবেন। আর ওই গ্রামটা হচ্ছে, যে যিনি ঘটনা আমাদেরকে দিয়েছেন তার গ্রামটা হচ্ছে রসুনিয়া। ওই রসুনিয়া থেকে 3 থেকে 4টা গ্রাম পরে। তো সেখান থেকে একমাত্র আসার উপায় হলো পায়ে হেঁটে আসা। আর ওইখানকার কাজ শেষ করতে করতে রাতের বেলা খাওয়া দাওয়া করে বেশ অনেক রাতি হয়ে যায়। তো উনি এখন আসবেন, যদি ওনাকে রিকোয়েস্ট করেছিল থাকার জন্য, কিন্তু পরের দিন তো ভোরের আলো ফুটতে না ফুটতেই বলদ দুটি নিয়ে হাল চাষ করতে যেতে হবে, ইচ্ছা থাকলেও থাকার তো উপায় নেই। যার কারণে সেখান থেকে বিদায় নিয়ে উনি রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। আর ওনাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটা কালভার্ট রয়েছে। সেই কালভার্ট, ওই সময় কালভার্ট ছিল, পরে স্টিল দিয়ে তৈরি হয়। সেই ব্রিজে 8টা টানা দেওয়া হয়েছিল, এই কারণে নামকরণ করা হয়েছিল ওই ব্রিজের, মানে সবাই বলতো টানা ব্রিজ। কিন্তু এখন সেই ব্রিজটি পাকা হয়েছে, কিন্তু ওই ব্রিজটির নাম এখনো টানা ব্রিজই রয়ে গেছে, স্থানীয়ভাবে অনেকেই চিনে থাকবেন। তো ওনার দাদা যখন সেখানে সে পৌঁছে ওই কালভার্টের ওখানে, তখন দেখে ওই কালভার্টের অপর পাশে, মানে তিনি যেই পথ দিয়ে বাড়িতে যাবেন আর কি, বাড়ির ওই পাশটা, সেখানে হাতে একটা লাঠি নিয়ে, লাঠির উপর ভর করে কেউ একজন দাঁড়িয়ে আছে। একদম এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে কালভার্টটা পার হওয়ার পরেই ঠিক একদম মিডল পয়েন্টে, তো মানে একদম পথ আগলে দাঁড়িয়ে আছে। তখন দাদা জিজ্ঞেস করেন দূর থেকে, এই ওখানে কে, পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন, আমার পথ ছাড়েন। তখন ওই অবয়বটি বলে ওঠে, আজকে তোর শেষ দিন, তোর জন্য কোথাও গিয়ে কিছু করে শান্তি পাই না, আর সব কাজে তুই বাগড়া দিস, যারই ক্ষতি করতে যাই সব কাজে তুই বাগড়া দিবি কেন, আমরাও তো কিছু কাজ কাম করবো তাই না, তুই আমাদের কাজে এত বাগড়া দিবি কেন, তুই তোর মতো থাকবি, আমরা আমাদের মতো কাজ করব। এইভাবে ওইটা বলে ওঠে, আর আজকে তোকে পাইছি, আর আজকে তোকে ছাড়বো না। তখন ওই ওনার দাদা বলে ওঠে যে তুই আমার কিছুই করতে পারবি না ইনশাল্লাহ, তুই কি আমার পথ ছাড়বি নাকি তোর উপর আমার বিদ্যা প্রয়োগ করব। এই কথা শোনার পর ওই অবয়বটি কিছুক্ষণ চুপ করে থাকে। তখন তারপর ওই অবয়বটি বলে ওঠে, আজকে তোকে ছেড়ে দিলাম, তোর সাথে এখন কোনো গোলমাল করব না, গোলমাল করার সময় পরে আসবে, কিন্তু তুই যেই পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়ে চলে যা, এই ব্রিজ পার হয়ে এই পাশে আসবি না, সকালবেলা আসবি। কিন্তু ওনার দাদা নাছরবান্দা বলে, তুই আমাকে উল্টা পথে যাওয়ার বলার কে, আমি এই পথ দিয়েই যাব, তুই এই পথ ছাড়বি, ছাড়বি কিনা বল। তখন ওই অবয়বটি এবারও কিছুক্ষণ চুপ করে থাকে। তখন দেখলো যে এই লোক তো নাছরবান্দা, একে না ছেড়ে উপায় নাই, এর সাথে গোলমাল করেও খুব বেশি লাভ হবে না। তখন ওনার দাদা দেখলো যে ওই অবয়বটি হেঁটে হেঁটে ওই ব্রিজের পাশে একটা ঝোপ ছিল, ওই ঝোপের মধ্যে চলে গেল। পরে ওনার দাদা বাড়িতে চলে আসে। এই যে ছোট ছোট দুটি ঘটনা আমরা বললাম, এবার আসি মূল ঘটনায়। মূল ঘটনাও যে খুব বড় তা নয়। তো ওনার দাদার একটি মাত্র ঘর ছিল, সেই ঘরেই সবাই থাকতো। আর্থিক দৈন্যতার কারণে আরো ঘর তিনি তুলতে পারেননি। ওনার ছোট বাবু জন্মগ্রহণ করেছে সবে মাত্র 3 দিন। ওনার দাদির মা এসেছে তার মেয়ে বাড়িতে নাতনি দেখতে, একটু যত্নআত্তি করতে। তো ওনার মেজ ফুপু, দাদি ও দাদির মা তারা ঘুমিয়েছেন ঘরের মধ্যে, আর ওনার দাদা, ছোট চাচা আর ওনার বাবা তারা ঘুমিয়েছেন ঘরের বাইরের বারান্দায়। রাত তখন আনুমানিক 1টা কি 2টা হবে।
তখন ওনার ছোট বাবু হঠাৎ করে অনেক জোরে কেঁদে ওঠেন। আর তখন বাইরে বারান্দায় ঘুমন্ত ওনার দাদার ঘুমও ভেঙে যায়। তখন ওনার দাদার মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি আসে। ওই অনুভূতি তাকে জানান দিচ্ছিল যে কোনো একটা অশরীরীর আবির্ভাব ঘটেছে, যে তার মেয়ের ক্ষতি করতে এসেছে। তা না হলে এভাবে কেঁদে ওঠার কথা নয়, বাচ্চারা কাঁদতেই পারে, কিন্তু ওই কান্নার সাথে ওনার শরীরের মধ্যে এক অশরীরীর উপস্থিতির একটা অনুভূতি হচ্ছিল, যার কারণে তিনি বুঝেছিলেন এই কান্নাটা স্বাভাবিক নয়, কোনো একটা অস্বাভাবিক কারণে ওনার বাচ্চা কেঁদে উঠেছে। তখন ওনার দাদা বারান্দা থেকে নেমে, ঘরের বারান্দা থেকে নেমে এক পাশে যান কিছু একটা দেখতে। তখন ওনার দাদা দেখেন ঘরের এক পাশে, ঘরের একটা পেছন দিকে বলতে পারি, 8 থেকে 10 ফুট উচ্চতার একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল পাটের ছালার মতো, মানে পাটের ছালা দিয়ে তৈরি বড় একটা আলখাল্লা, গলা থেকে পা পর্যন্ত সেটা ঢাকা ছিল, আর মাথা ভর্তি ছিল জটওয়ালা চুল। সেই চুলগুলো এমন ভাবে এলোমেলো করা ছিল চেহারার সামনে, তার চেহারা ভালো করে দেখা যাচ্ছিল না। আর তখন ওনার দাদার কিন্তু বুঝতে বাকি রইল না এটা কি। মুহূর্তের মধ্যে উনি দোয়া কালাম পড়ে একটা কুণ্ডুলি পাকিয়ে ওই অবয়বটিকে আটকে ফেলেন। তারপরে বলতে থাকেন, এই কে তুই, এখানে কেন আসছিস বল। তখন ওই অবয়বটি বলে ওঠে, আমার নাম ময়ূরমী চোরা, আমি তোর ছোট মেয়েকে চুরি করতে এসেছি। তোর জন্য অন্যদের ছেলে মেয়েদের কোনো ক্ষতি করতে পারি না, শুধু এই গ্রামে না, অত্র এলাকার আশেপাশের যত গ্রাম আছে সেগুলোতেও। তুই আমাদেরকে মোটেও শান্তিতে থাকতে দিস না, আমাদের কোনো কাজ কাম করতে দিস না, তাই তোর উপর আমাদের খুব ক্ষোভ। এই জন্য আমার সমাজ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোর মেয়েকে চুরি করে নিয়ে যাওয়ার, দেখি তুই কিভাবে আটকাতে পারিস। আর এই বাচ্চা চুরি করাই আমার কাজ, এই জন্য আমাকে আমার সমাজের লোকেরা ময়ূরমী চোরা হিসাবে চেনে, আর আমার নাম হচ্ছে ময়ূরমী। তখন ওনার দাদা বলে ওঠে যে এত সহজ রে, তুই আর কোনো লোক খুঁজে পেলি না, তুই আমার মেয়েকে নিতে আসছিস, তোর এত বড় সাহস, তুই এটা ভাবলি কিভাবে তুই আমার বাড়িতে এসে আমার মেয়েকে চুরি করে নিয়ে যাবি, আর তোর কিছুই হবে না, তোকে এত সহজে ছেড়ে দিব, আর তুই চুরি করে নিয়েও রাখতে পারবি। তো এরপর ওনার দাদা বলে যে তুই আমার বাড়িতে এসেছিস, এত বড় দুঃসাহস করেছিস, তোকে বোতলে বন্দি করে রাখবো আমি, আর না হলে তোকে এখনই মেরে ফেলবো, দেখি তোর সমাজ তোকে কিভাবে বাঁচায়। তখনই ওই অবয়বটি বলে ওঠে, আমার ভুল হয়েছে রে, আমার ছেড়ে দে, আমি আর আসবো না। তো এই যে কথোপকথন হচ্ছে, এই শব্দে আমাদেরকে যিনি ঘটনা দিয়েছেন তার বাবা এবং চাচা ঘুম থেকে জেগে ওঠে, কারণ তারাও তার বাবার সাথে বারান্দায় ঘুমিয়েছিলেন, মানে ওনার দাদার সাথে ঘুমিয়েছিলেন। তো জেগে উঠে তারা চিন্তা করে কি ব্যাপার, কথা বলে কে, বাড়িতে মেহমান আসছে নাকি। এরা দুজনেই আবার হেঁটে হেঁটে ওই ঘরের সাইডে গিয়েছে। তখন তারা দুজনেই এই অবয়বটিকে এবং তাদের বাবা তাকে দেখতে পায়। ওদিকে যখন ওনার বাবা এবং ছোট চাচা ওই অবয়বটিকে দেখেছে, তখন ওনার দাদা বলে, এই তোরা ঘরে যা, এখানে থাকতে হবে না, ঘরে গিয়ে শুয়ে পড়। এই কথা শুনে তারা আবার ঘরের দিকে চলে আসে এবং খুব ভয় পাচ্ছে, ভয় কাঁপাকাঁপি করছে, ইরে আল্লাহ এটা কি। তখন সেই অবয়বটি ওনার দাদার কাছে খুব আকুতি মিনতি করে যে আমাকে ছেড়ে দে, তুই কি চাস বল, আমি তোকে দিব, কিন্তু আমার ছেড়ে দে, আমার আটকে রাখিস না, প্রয়োজনে আর আমি এই অপকর্ম করবো না, কোনো বাচ্চার ক্ষতি করবো না, কোনো বাচ্চা চুরি করবো না। তখন ওনার দাদা বলে, আমি তোর জীবন চাই, কারণ আমি জানি তুই আবার কারো না কারো ক্ষতি করবি, তুই যখন আমার ডেরায় এসে আটকে গেছিস, তোকে তো আমি ছাড়বো না। কিন্তু ওই অবয়বটি এমন কান্নাকাটি শুরু করেছে, তো এত আকুতি মিনতি কান্নাকাটির পর তো ওনার দাদার মন একটু গলে যায়, আর তখন ওনার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়, যেটা ওনার এত বছরে কখনো খেলেনি, যেটা ওনার ওস্তাদেরও নিষেধ ছিল, কিন্তু সুযোগ বুঝে ওই সময় ওই দুষ্টু বুদ্ধিতে উনি কাজে লাগানোর চেষ্টা করেন, আর এটি ওনার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। তখন দাদা বলে, তোকে ছেড়ে দিতে পারি এক শর্তে, তোর মাথায় তো দেখছি অনেকগুলো জট, এই একটা জট আমাকে তোকে দিয়ে যেতে হবে। তখন ওই অবয়বটি বলে, না না, এটা সম্ভব না, এটা কোনোদিনই সম্ভব না, তুই আমাকে মেরে ফেল প্রয়োজনে, আমি তো একটু আগেও বাঁচতে চেয়েছিলাম, তুই আমাকে মেরে ফেল প্রয়োজনে, কিন্তু আমার জট চাস না, কারণ তোদের যেমন সমাজ আছে আমাদেরও সমাজ আছে। কোন জিন ভূত পেতনি যদি তার মাথার চুল বা জটের কোনো অংশ কোনো মানুষকে স্বেচ্ছায় দিয়ে দেয়, তাহলে তাকে সমাজ থেকে বিতাড়িত করা হয় এবং কোথাও গিয়ে কোনো সমাজে সে জায়গা পায় না। আমি তোকে এই জিনিসটা দিতে পারবো না, কারণ আমারও পরিবার আছে, আমার সমাজ আছে, তারা আমাকে বিতাড়িত করবে, তারা আমার সাথে কথা বলবে না, সুতরাং এই জিনিসটা আমি তোকে দিতে পারবো না।
তুই অন্য কিছু চা। কিন্তু ওনার দাদার তো ওই একটাই কথা, তোর মাথার জটের একটা জট আমাকে দিয়ে যেতেই হবে। এখন কি একটা অবস্থা, সেও দিতে চায় না, সে আবার কান্নাকাটি করে যে না এটা চাইস না, এটা চাইস না, এত বড় ক্ষতি আমার করিস না, এটা তো অন্যায়, আমি অন্যায় করলে আমাকে অন্য শাস্তি দে, কিন্তু আমার জট চাচ্ছিস কেন? এদিকে ওনার দাদাও নাচরবান্দা, দীর্ঘ সময় চলে যায়। এরপর ওনার দাদা বলে ওঠে, ঠিক আছে তুই যখন দিতে চাস না, দিস না, তুই এই কুণ্ডলীর মধ্যে আটকে আছিস, থাক। কিছুক্ষণ পর ফজর আজান দেবে, সকালে সূর্যের আলো ফুটবে, আর তুই তো তোর এই রূপ থেকে অদৃশ্য হতে আর পারবি না, কারণ সেই ক্ষমতা এখন তোর আর নেই, সুতরাং তুই তখন মারা যাবি, তো মর। তো এভাবে অনেকক্ষণ হয়ে যায়, ওই অবয়বটি কাঁদতে থাকে, মানে সে তার মতো করে কাঁদছে যে কি ভুলটা করলো রে, এখানে এসে এইভাবে একটা বিপদে পড়ে গেছে সে। একটা পর্যায়ে সেই অবয়বটি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে আমার জট দেব, কিন্তু তুই নিজের হাতে কেটে নে, তাহলেও তো আমি আমার সমাজে গিয়ে বলতে পারবো যে আমি দেই নাই, সে আমাকে এরকম একটা সিচুয়েশনে ফেলে কেটে নিয়ে গেছে। কিন্তু আমি যদি কেটে দিয়ে দেই, তখন আমি আমার সমাজে যাই কি জবাব দিব? তখন দাদা উনি চিন্তা করছেন যে এই যে কথাটা বললো, এর মধ্যে ওর কোনো দুরভিসন্ধি থাকতে পারে, ওর কথাই তো বিশ্বাস করা যাবে না। আর আমি আমার হাত দিয়ে ওর জট কাটতে যাব, ও যদি তখন আবার ক্ষতি করে, কারণ জট কাটতে গেলে তো ওই কুণ্ডলীর মধ্যে পা দিয়ে ভেতরে গিয়ে ওর জট কাটতে হবে, এটা তো একটা রিস্কি কাজ। আর হাত দিয়ে জট কাটার পর ওই জট অন্য কোনো কাজে আসবে কিনা, এটা একটা কথা, হতে পারে সেটার গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে দাদা বলে ওঠে, না আমি কাটবো না, তোর জট তুই কেটে এবং নিজের হাতে কাটবি, তারপর আমাকে দিবি। তখন বাধ্য হয়ে ওই অবয়বটি রাজি হয়। তখন ওই অবয়বটি তাকে বলে যে একটা ছুরি এনে দে, ছুরি এনে দে, আমি কেটে দিচ্ছি। তো দাদা ছুরি এনে দেয়, তারপর ওই অবয়বটি একটি জট কেটে দাদার হাতে দেয়। দাদা দেখে ওই জট থেকে খুবই সুঘ্রাণ আসছে। তো যাই হোক, ওই অবয়বটির মুক্তি দিয়ে দেন তিনি, ওই কুণ্ডলীর যেই দোয়া দরুদ পরে আটকেছেন সেটা আবার ফিরিয়ে নেন। ওই অবয়বটি যখন চলে যাবে, তখন ওই অবয়বটি বলে যে আমি তো খারাপ রে, আমি অন্যায় কাজ করি, তুই তো ভালো, তুই কেন আমার সাথে এই অন্যায় কাজটা করলি? এই কাজটা তো তুই ঠিক করলি না, খুব একটা খারাপ কাজ করলি। আর আমি যেহেতু সমাজচ্যুত হইলাম, তোকেও আমি এই দুনিয়া থেকে বিদায় করব, এর প্রতিশোধ আমি নেব। তুই যদি আমার সাথে এই কাজটা না করতি, আমি চলে যেতাম, আর আসতাম না। কিন্তু আমি এখন প্রতিটা সেকেন্ডে আমি তোর সাথে লেগে থাকবো, দেখি কখন আমি সময় সুযোগ পাই। তুই তো আমাকে দেখতে পাবি না, কিন্তু আমি তো তোকে দেখবো, আর যখন আমি সময় সুযোগ পাবো তোকে দেখে নেব। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর এই সবকিছু কথোপকথন ওনার বাবা এবং ছোট চাচা সবকিছু শুনছিলেন, মাঝে মাঝে উকি ঝুঁকি দিয়ে দেখছিলেন, ভয় পাচ্ছিলেন, তারপর উকি ঝুঁকি দিয়ে দেখছিলেন। এমন করে চলে যায় বেশ কয়েক বছর, কোনো সমস্যা নেই, সবকিছু আগের মতোই চলছে। তো একদিন সকালবেলা ওনার দাদা ওনার দাদিকে বলছে যে অনেকদিন হয় যাও রাধো না, যাও রাধো, যাও খাবো। তো দাদি যাও রান্না করে, দাদা পেট ভরে যাও খায়। ওদিকে দাদি লক্ষ্য করে যে দাদা অন্য দিনের তুলনায় আজকে অনেক বেশি খেয়েছে। তো দাদা যাও খেয়ে দাদিকে বলে যে আমি একটু ওয়াশরুমে যাব। তো ওয়াশরুমটা মানে এমন ছিল যে ওই সময় আবার বৃষ্টি হয়েছিল, ওয়াশরুমটা এমন একটা জায়গা ছিল যে ছোট একটা নৌকা বানাচ্ছে, নৌকা নিয়ে ওইখানে যেতে হবে, মানে বৃষ্টির পানিতে ওই জায়গাটা সরাসরি যাওয়া যাচ্ছিল না। ওই বর্ষাকালে ওইটা মানে ঘরের এমন একটা জায়গায় ছিল, কিছুটা পথ, মানে খুবই সামান্য আর কি, ওই নৌকা নিয়ে যেতে হয় আর কি, আর শুকনার সময় তো হেঁটে চলে যাওয়া যায়। তো উনি নৌকা নিয়ে সেখানে গিয়েছেন। তো অনেকক্ষণ হয়ে যায়, দাদা আর আসেন না। দাদি ওয়াশরুমের কাছে গিয়ে দেন, মানে রাস্তার অপর পাশে, মানে ওই পাশে দেখে যে ওয়াশরুমে কেউ নাই, নৌকাও নাই, তার মানে উনি ওয়াশরুম থেকে বের হয়ে নৌকা নিয়ে চলে গেছেন। কিন্তু বেশ অনেকটা দূরে তিনি দেখতে পান যে দাদা নৌকার উপরেই আছেন, কিন্তু মাথা পানির নিচে, পিঠ উপরে দিয়ে ভেসে আছে, বডিটা নৌকার উপরে। দাদি তো চিৎকার চেঁচামেচি শুরু করে, ওরা চিৎকারে আশেপাশ থেকে লোক চলে আসে, বলে কি হয়েছে, বলে ওই যে দেখো কি অবস্থা। সবাই সেখানে যান, নৌকা নিয়ে যান, বাসার কাছাকাছি ছিল আর কি। তো গিয়ে দেখা যায় দাদা মারা গেছেন। বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সকলে ধারণা করে যে ওই যে অবয়ব, যেই অবয়বের জট কেটে নিয়েছিলেন, সেই ময়ূরমী চোরা, সেই প্রতিশোধ নেয়ার জন্য ওনার দাদাকে মেরে ফেলেছে। কারণ সে যাওয়ার সময় বলে গিয়েছিল তোকে আমি দেখে নেব। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়।